ওই পঞ্চানন তোকে সত্যি সত্যি প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছে, তাই এসব চক্রান্ত করছে। প্রতিপক্ষের ওপর ওর কোনো রকম মায়া দয়া নেই, ও তোর বড় ক্ষতিও করে দিতে পারে। হ্যাঁ গোপাল, ওরা তোকে অন্যায় করে হারাতে চায়। তুই জেদ করিস না বাবা, তুই বাড়ি ফিরে যা, কেমন? আমি ওদেরকে গিয়ে এক্ষুনি বলছি যে এই মল্লযুদ্ধ অনৈতিক, এই মল্লযুদ্ধ হবে না। আর আমি তোদেরও বাড়ি ফেরার ব্যবস্থা করছি। দাঁড়া। না রাজামশাই, না, এরকমটি করবেন না। আমি যদি যুদ্ধে আর মেনে নিই, তাহলে আমি মায়ের মুখ দেখাবো কেমন করে? তো আপনার রাজামশাই, আপনি ওদের না করবেন না। কুমড়া, তোর কি মাথা কান সত্যিই গেছে? তুই মল্লযুদ্ধের কি জানিস? জানি না, তবুও লড়বো। বিনা যুদ্ধে যে আমি আর মেনে নিতে পারবো না রে পার্বতী। তুই চুনো দুধ গরম করে রাখ, না মরলেও হাড়গোড় তো ভেঙে চুরচির হবেই হবে। তা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। কুমড়ো, অনেক বোকামো করে ফেলেছিস, আমি আর তোর কোনো কথা শুনবো না। না পার্বতী, আমারে আটকাস নে। আমি তো পঞ্চানন ঠাকুরের সত্যি রাজি হয়ে গেছি, এখন যে আর পিছিয়ে আসা যাবে না। রাজামশাই, ও আর কোনো কথা শুনবেন, এখন একটাই উপায় আছে। কি উপায়? মল্লযুদ্ধ আটকানো। যদি মল্লযুদ্ধ না হয়, তাহলে কুমড়োটারে লড়তে হবে না। আর যদি যুদ্ধ হয়, তাহলে কুমড়ো লড়বে। ও এক কথার মানুষ, ও কথার খেলাপ কিছুতেই করবে না। কথার খেলাপ করাচ্ছে ওর কাছে মরা ভালো। গোপাল বাবা, তুই কেন এরকম জেদ করছিস? তুই দেখ তোর কথা ভেবে পার্বতীর কি অবস্থা হয়েছে। আচ্ছা গোপাল, তুই কি পার্বতীকে একটুও ভালোবাসিস না? বাসি তো রাজামশাই, মার ওর জন্যই তো আমি এতটা পথ আসতে পেরেছি। ও না থাকলে আমি মোটেও ভরসা পাইনি। কিন্তু পার্বতীও তো আমারে ভালোবাসে। ও কি চাইবে সবার সামনে আমার মাথা এইটো? রাজামশাই, আপনি ওর কোনো কথা শুনবেন না, ও এক বোকা। আপনি যেভাবে পারেন এই যুদ্ধ বন্ধ করুন। তুই ঠিক বলেছিস, কিন্তু আমি ভাবছি আমি তো পঞ্চাননের দেওয়া শর্তে রাজি হয়েছিলাম, এখন আমি ওকে বোঝাবো কিভাবে? মহারাজ শুধু কথার মার প্যাচে শর্ত আরোপ করে পঞ্চানন একটা ছোট্ট শিশুর ওপর নির্যাতন করবে, আর আপনি সেটা চুপ করে দেখবেন? না মহারাজ, এ হতে পারে না। আপনার রাজত্বে কোনোদিন কোনো অনৈতিক কাজ হয়নি, আর আজ যেটা হতে চলেছে সেটা অনৈতিক মহারাজ। লড়াই হলে বুদ্ধির লড়াই হোক, যেমন কথা ছিল, কিন্তু মল্লযুদ্ধ হতে পারে না মহারাজ। এটা ওই পঞ্চাননের কপট ছল। এটাকে প্রশ্রয় দেবেন না মহারাজ, প্রশ্রয় দেবেন না। আপনি একদম ঠিক কথা বলেছেন রানী। পঞ্চানন যেটা করছে সেটা অনৈতিক। আমি এই যুদ্ধ হতে দেব না, কিছুতেই না। আমি এক্ষুনি যাব। চিন্তা করো না রানী, মহারাজের কথা অমান্য করার সাহস এ রাজ্যে কারণ নেই। হ্যাঁ রানী, মনে হচ্ছে গোপাল এই যাত্রা বেঁচে গেল। হে ঈশ্বর, তাই যেন হয়। প্রণাম মহারাজ, শুনলাম আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ পঞ্চানন, তোমার সাথে আমার কিছু জরুরি বিষয় আলোচনা আছে, বসো। না মহারাজ, ক্ষমা করবেন, আমি এখন বসতে পারবো না। কেন? কারণ কিছু সময় পরে আমার ছেলে আর গোপালের মধ্যে মল্লযুদ্ধ হবে মহারাজ। আর গজাননের পিতা হিসাবে আমি যথেষ্ট উত্তেজিত। আমার রক্ত টকবক করে ফুটছে মহারাজ। আমরা মল্লভূমের বাসিন্দা, মল্লযুদ্ধ আমাদের রক্তে। তাই লড়াই শুরু হওয়ার আগে শরীর মনেতে কিরকম হয় সে আপনি জানেন মহারাজ। তাই আসন গ্রহণ করে আমি আমার স্নায়ুকে শীতল করে দিতে চাই না। এখন আপনি বলুন মহারাজ, আমি দাঁড়িয়েই শুনতে পারবো, আমার অসুবিধা হবে না। পঞ্চানন, এই মল্লযুদ্ধর বিষয়ে আমার তোমার সঙ্গে আলোচনা আছে। আপনি বোধহয় আমার কথার গুরুত্ব বুঝতে পারছেন না।
আমার কিন্তু মনে হয় রানীমা কিছুতেই এ যুদ্ধ হতে দেবেন না। কেন? আমার মনে হয় রানীমা কিছুতেই গজাননের সঙ্গে গোপালকে লড়তে দেবেন না। যেন তেন প্রকারেণ ভণ্ডুল করে দেবেন। অত সোজা নাই। মহারাজ নিজে আমার শর্তে রাজি হয়েছে। এইবার আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। কেন? কি মনে হয় আপনার? মহারানী একবার কিছু বললে মহারাজ সেটা ফেলে দেবেন? বাবা, আপনাদের রানীর তো দেখছি বেশ ক্ষমতা। অবশ্যই অবশ্যই। গোপালকে রথ টানার দায়িত্ব কে দিয়েছিল? মহারানী তো। মহারাজ তো চাননি গোপাল রথ মাসির বাড়ি নিয়ে যাক, পেরেছিলেন আটকাতে। আর রথ মাসির বাড়ি পৌঁছে দেওয়ার পর থেকেই গোপাল হয়েছে মহারানীর চোখের মণি। তিনি গোপালকে কিছুতেই হেরে যেতে দেবেন না। আর যদি তিনি একবার গোঁ ধরেন, আপনারা দেখবেন মহারাজ কারো কথাই শুনবেন না। আলোচনার আবার কি আছে মহারাজ? যা কথা তা তো হয়ে গেছে আমাদের। গোপাল সুস্থ হয়ে উঠলেই লড়াই শুরু হয়ে যাবে। না, গোপাল আর গজাননের মধ্যে লড়াইটা হবে না, কারণ লড়াইটা অনৈতিক। অনৈতিক? তুমি খুব ভালো করেই জানো পঞ্চানন, আমি আজ অবধি কোনো রকম অনৈতিক কাজ করিনি, আর আজও করব না। কি হলো? কি হলো? আপনারাই বলুন, আপনারা বলুন, আমাকে আজ অবধি কোনো রকম অনৈতিক কাজ করতে দেখেছেন? না মহারাজ। ছি 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 মহারাজ, ছি 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 মহারাজ। ওরা কেন বলবে মহারাজ? মল্লভূমাধিপতি মহারাজ গোপাল চন্দ্রদেব সুবিচারের জন্য শুধু এই রাজ্যে নয়, অন্য রাজ্যেও প্রসিদ্ধ এবং সমাদৃত। আর তার ঘনিষ্ঠ সভাসদ বিদূষক হিসাবে আমি কখনোই চাইব না তার উপর কোনো কলঙ্ক আরোপিত হোক। কখনো চাইব না মহারাজ। কিন্তু মহারাজ, আমার একখানি শুধু প্রশ্ন ছিল, গোপাল আর গজাননের যুদ্ধ কোন যুক্তিতে অনৈতিক? তুমি আমাকে প্রশ্ন করছো পঞ্চানন? তুমি নিজে বুঝতে পারছো না? ওই একরত্তি ছেলে গোপালের সাথে তোমার ছেলে গজাননের মল্লযুদ্ধটা অনৈতিক। আমার শর্তের কথা না হয় উড়িয়েই দিলাম মহারাজ, তাহলে তো কোনো অসুবিধা হচ্ছে না। গোপাল একরত্তি ছেলে হলে আমার গজাননও তো একরত্তি ছেলে। আমার ছেলে গজাননকে কি কখনো গোপালের থেকে বড় মনে হয়েছে? না, আপনারা হচ্ছেন মল্লভূমির সভাসদ, আপনারা বলুন, আপনারা বলুন। না মহারাজ, গজানন গোপালের থেকে বড় নয়, বরং গজাননের থেকে গোপাল বেশি গোলগাল মহারাজ। এখন মহারাজ আপনিই বলুন মহারাজ, আমি কোথায় অনৈতিক? আমি তো আর গোপালের সাথে মল্লযুদ্ধ করতে চাইছি না। মহারাজ, যেহেতু গোপাল এবং গজানন সমবয়সী, সুতরাং তাদের মধ্যে মল্লযুদ্ধ অনৈতিক নয়। আমি কি বলি মহারাজ, এই লড়াই কোনো অংশ থেকে অনৈতিক নয়। এখন আপনি যদি আমার শর্ত ভাঙেন, তাহলে আপনার উপরের থেকে মানুষের বিশ্বাস চলে যাবে। তাই বলছিলাম, হয় গোপাল হার স্বীকার করুন, নাই গজাননের সাথে মল্লভূমিতে অবতীর্ণ হোক। সময় কিন্তু বয়ে যাচ্ছে। কিন্তু পঞ্চানন, গোপাল যে অসুস্থ। সুস্থতার উপরে তো কারো হাত নেই মহারাজ। যুদ্ধের নিয়ম নিয়মের মতোই চলে যাবে। তুমি কোন নিয়মের কথা বলছো পঞ্চানন? মহারাজের চিত্ত চঞ্চল হয়েছে, না হলে যুদ্ধের রীতি কখনো মহারাজকে আমাকে শোনাতে হয়? তাও বলছি, যুদ্ধের রীতি অনুযায়ী কেউ যদি যুদ্ধস্থল ত্যাগ করে যায়, তাকে সূর্যাস্তের পূর্বে ফিরে আসতে হয় যুদ্ধস্থলে। না এলে তাকে পরাজিত ঘোষণা করা হয়। তাই গোপাল যদি ফিরে না আসে সূর্যাস্তের পূর্বে, তাহলে গজাননকে জয়ী হিসাবে ঘোষণা করতে হবে। সময় কিন্তু বয়ে যাচ্ছে মহারাজ। কে কাকে বাঁচাতে চাইছে তার ধার কিন্তু সে ধারে না। আমি ছেলেকে নিয়ে বাইরে অপেক্ষা করছি, আপনি আমাকে সংবাদ পাঠিয়ে দেবেন। আসি মহারাজ।